গুড মর্নিং বাই ডিউন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাই ডিউন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এক সপ্তাহ পরে বাগান থেকে আম আসছে কুরিয়ারে। বাগান থেকে যখন আম পাঠাই কুরিয়ারে, ওই সময় একেবারে কাঁচা আম পাড়ে সাথে সাথে কার্টন ভরে বা ঝুড়িতে ভরে কাঁচাটাই সাথে সাথে পাঠায় দেয় প্যাকেট করে। তো ওইগুলো আসতে আসতে কতক পেকে যায়, আবার আসার পরে ওগুলো প্রত্যেক দিন খুলে খুলে দেখা লাগে কোনগুলো পাকা আছে কোনগুলো পাকা নেই, সেগুলো খুলে খুলে দেখা লাগে। দেখো এগুলো পেকে গেছে আর ওইগুলো আবার কাঁচা, একসাথে থাকলেই নষ্ট হয়ে যাবে। তাই এরকম করে রাখলে পরে কিছু পাকে কিছু পাকা থাকে কিছু কাঁচা থাকে, এইভাবে এইভাবে অনেক দিন ধরে খাওয়া যায়। আর যদি একবারে কার্টনে ভরে পাকায় ফেলি একবারেই পেকে যাবে সব। তা আমি এখন আম রেডি করে রেখে আইসি এই যে কাঁকরোলের চপ বানানোর জন্য। তোমাকে সাথে করে নিয়ে আজকে কাঁকরোলের চপ বানাবো। আমি এই চপটাই একেবারে নিরামিষভাবে বানাবো। একটা আলু নিয়ে নিচ্ছি সাথে। এই কাঁকরোলের চপটা বানানোর জন্য আমি সাথে একটা আলু নেব ম্যাশ করার জন্য, মানে আর কি একটু আঠালো ভাবটা আনার জন্য। নাহলে আলুর দরকার ছিল না। আলুটা লাগবে যাতে জিনিসটা একটু সুন্দর আটা কষা হয়, এই জন্যে আলুটা দেবো। এই আলু ছুলে নিয়ে আলুটা আমি অর্ধেক করে নেব সিদ্ধ দেওয়ার জন্যে। আর এই যে কাঁকরোলগুলো তোমরা যদি আমিষভাবে করতে চাও তাও কিন্তু এইগুলো এরকমভাবে নিরামিষভাবে না বানাইয়ে আমিষভাবেও করা যায়। আমি দুই সাইড ফেলে দিয়ে তারপরে মাঝখান থেকে সোজা অর্ধেক করে নেব কাঁকরোল। যার যে কয়টা লাগবে সে কয়টা লাগবে। আমার যেরকম 4-5টা যা লাগবে আমি সেরকম নিচ্ছি, আর যার যেমন লাগবে সে তেমন নেবে। উপরের যে গায়ে একটু এই যে কাটা 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 ভাব, এগুলো একটু আছড়ে ফেলে দিয়ে নিলাম। তারপরে অর্ধেক করবো কাঁকরোলটা, কারণ এই গায়ে কাটা কাটা থাকলেই পরে ভাজা মানে আর কি দেখতেও খাতেও সমস্যা। আবার সমস্যা মানে কি, খাওয়া যে যাবে না তা না, খাওয়া যায়, তারপরেও কাটাটা ফেলালি ভালো হয় আর কি। কাটা কাটা আমি এইভাবে করে অর্ধেক অর্ধেক করে এনে যা কাঁকরোল আছে সবগুলো আমি সব এরকম করে কাটা ফেলে দিয়ে মাথা ফেলে দিয়ে সব অর্ধেক করে কেটে নেব। এটা আমি যারা আর কি নিরামিষ খায়, আমিষ খায় না, তাদের মতো করে করতেছি। কিন্তু যারা আমিষ খায় তারা কিন্তু এই যে কাঁকরোলের ভিতরের পুরটা বানানো, তার সাথে ছোট চিংড়ি বা মাংসর টুকরো এগুলো অ্যাড করা যায়। ছোট চিংড়ি দিয়ে তারপরে মাংসর টুকরো দিয়ে যদি এই কিমা বানাই, কিমা মানে কি আর কি, যে পুরবরা বানাবো চপ বানাইয়ে ওই এই যেভাবে আমি বানাচ্ছি ঠিক এইভাবেই বানানো হয়, সেই চপটার কিন্তু অন্যরকম আর একটা টেস্ট আসবে। আর আমি এটা বানাচ্ছি নিরামিষভাবে। আমি যেগুলো কেটে কেটে নিছি ওইগুলো এই গরম জল দিয়ে দিলাম কড়াইতে, জলটা ফুটুক। এইবার ফুটন্ত জলে আমি এইগুলো সিদ্ধ দিয়ে দেবো। সাথে একটু লবণ দিয়ে দিছি এই সিদ্ধটা দেওয়ার জন্যে। তারপরে এই ঢাকা দিয়ে রেখে, শুধু লবণ আর কিচ্ছু না, দিয়ে ঢাকা দিয়ে রেখে সিদ্ধ হয়ে যাক। ততক্ষণ একটু আমি এদারে মানে আর কি এটা সিদ্ধ হতে থাকুক। এটা ভাজার জন্যে যে এটা লাগবে, একটা কিছু তো লাগবে ব্যাটার বানানোর জন্য, এই যে চপটা ভাজার জন্যে আমি এই জায়গায় বেসন নেব। বেসনের সাথে যদি কেউ একটু বেশি মুচমুচে করার পছন্দ করো তাহলে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলেও হয়, চালের গুঁড়ো মিশিয়ে দিলেও হয়। কিন্তু আমি কর্নফ্লাওয়ারও দেবো না, চালের গুঁড়োও দেবো না, কারণ এটা আমি ভাতে খাওয়ার জন্যে একটু নরম নরম ভাব মানে বেসন দিলেই হবে। আর যারা এমনি চাবায় চাবায় মুচমুচে করে খেতে চাও তারা ওইগুলো দিলেই ভালো হয়। একটু লবণ, মরিচ, একটু জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর যদি কারো আমার এখন হাতের কাছে নেই তাই দিলাম না, গুঁড়ো মরিচ মানে গোলমরিচ গুঁড়ো হাতের কাছে থাকে তা একটু দিয়ে দিলি ভালো। তা আমার এখন গুঁড়ো করা নেই বলে আর দিলাম না, যদিও করে নিলেই হতো, তা আর করতে যাইনি। আমি এই মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। আর এটারে আমি এখন নামাইয়ে ঠান্ডা করে, হয়ে গেছে সিদ্ধ। একটু সামান্য জল আছে, বেশি জল নিচেই ছিল না। এবার আমি ভিতর থেকে এই যে আলুটা কুচুয়ে দিয়ে নিচ্ছি এই ব্লেন্ড করার জন্য, সেই সিদ্ধ আলুটা। ওই যে 2খানা আলু দিছিলাম, এটা ব্লেন্ড না করে এটা কিন্তু পাটায়ও বাটা যাবে, মানে আর কি যা ব্লেন্ড থাকলে ব্লেন্ডারে করা, না হলে পাটায়ও করা যাবে বাইটে। ভিতরের এই যে বিচিগুলো এগুলো সুন্দর করে আমি বের করে নিয়ে তারপরে এই ব্লেন্ড করার জন্য ওর মধ্যে দিয়ে দিচ্ছি। শুধু সবগুলোর এগুলো বিচি আমি উঠে এরকমের নৌকা নৌকা মতন বানাবো, মানে আর কি ডোঙ্গার মতন এরকমের সুন্দর করে এই এই পুরটা আর কি ফিরে আবার ভাজা করে এর ভিতরে দিয়ে দেব এই পুরটা বানায়। এই যে সব সুন্দর মতো উঠে আসবে। একেবারে বেশি জোরে গুঁতো দিলে কিন্তু এবার ফাইটে যাবে, জোরে গুঁতো দিয়ে ফাটায় ফেলালি এবার বাঁচার সময় মুশকিল হয়ে যাবে, বের হয়ে যাবে পিছন দিক দিয়ে। ওই জন্য আস্তে করে কায়দা করে সুন্দর করে এই ভিতরের বিচিগুলো তুলে নিতে হবে। সব বিচিগুলো তুলে নিয়ে এই বিচিগুলো আবার ওই আলাদা করে ভাজা করতে হবে। এইভাবে একটু গোল করে কায়দা করে উঠলি সবগুলোই
সুন্দর উঠে যায়। এবার আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, যে যেমন ঝাল খায় একটু লবণ দিয়ে দিলাম, লবণ ব্যাটারে আছে, একটু হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ আর কাঁচামরিচ এই দিয়ে আমি ব্লেন্ড করতেছি। আমি কিন্তু এই লবণ বেসনের মধ্যে দিছি, আবার যে সময় সিদ্ধ দিছি ওই সময় দিছি, তাই বুঝে এই জায়গায় যে লবণটা দিলাম এটাও কিন্তু বুঝে দিলাম। লবণ সেরকম 2-3 জায়গায় দেওয়া আছে, জন্য বুঝে বুঝে দিতে হবে। 1 চামচ জিরা, একটা কাঁচামরিচ আর 1 চামচ সরিষা, এই হচ্ছে আমার মশলা। আর যারা তোমরা আমিষভাবে করবা তারা শুধু জিরা, কাঁচামরিচ আর সরিষা নেবা না, তারা ইচ্ছে করলে আলাদা আলাদা পেঁয়াজ, রসুন, আদা এগুলো আলাদা করে নিয়ে তারপরে তোমরা হচ্ছে ছোটো চিংড়ি বা মাংস এই দিয়ে এই ভাজাটা করতে পারো, কিমা করে নিয়ে বা ছোটো ছোটো করে নিয়ে, সেটাও একটা আলাদা রকমের ভারী টেস্ট হবে, মানে আমিষ জাতীয় যারা করবে। আর এটি আমি নিরামিষ জাতীয় করতেছি, এই জন্য এইভাবে করতেছি। সরিষা, জিরা আর কাঁচামরিচ এটা সুন্দর করে বেটে নিলাম, এইটাই মশলা, আর কোনো মশলা হবে না এতে। সুন্দর করে এই সরিষার একটা ঝাঁঝ ঝাঁঝ আসবে, আর হচ্ছে ওই মানে আর কি যে ভাজাটা করবো ওই কি বানাইয়ে পুরটা বানাইয়ে ওই পুরটায় একটা টেস্ট আসবে। এই সরিষা, জিরা, অনেকে এর সাথে চার মগজ দিয়ে, তারপরে ওই যে পোস্ত দানা দিয়ে। তা আমার তো সচরাচর বাংলাদেশিরা আমরা পোস্তটা খাই না, ওই জন্য ঘরে বেশি একটা থাকে না। এই ভাজাটা আমি নিরামিষ, তো নিরামিষে আবার সর্ষের তেলটা ভালো হয় নিরামিষই রান্না, এই জন্য আমি সর্ষের তেল দিলাম। যার যেমন তেলের বেলায় যার যেমন ইচ্ছে, সর্ষের তেল দিলেও হয়, আবার সয়াবিন দিলেও হয়। তার নিরামিষ রান্না করতে গেলে সর্ষের তেলেই সবসময় আর কি পছন্দ হয় রান্নাটা। এই সর্ষের তেলের সাথে আমি ভালো করে ভাজা ভাজা করবো, এর সাথে কোনো জল অ্যাড করব না। আর আমি যে ব্লেন্ড করেছি ওই সময়ও কোনো জল অ্যাড করিনি, কারণ এটা যদি শুকনো শুকনো ভাজা না হয় এই পুরটা আমি ওই দেওয়ার সময় অসুবিধে হয়ে যাবে। ওই পুরটা তো ওই যে নৌকার মতো বানায় রাখেছি যে কাঁকরোলের অর্ধেক, ওর মধ্যে দিয়ে দেব। এইবার আমি এই বাটা সরিষা, জিরা আর মরিচ দেওয়া যে বাটাটা এটা দিয়ে মিশে বেশিক্ষণ জ্বালাবো না, ভাজে উঠিয়ে নেবো, কারণ সরিষা বাটা দিয়ে অনেকক্ষণ জ্বালানোর দরকার নেই, একটু পরের দিক দিলাম আর কি। এই যে নিয়ে আসছি আমি, এই দেখো কীরকম আঠালো আঠালো একটা পুর হয়েছে। এবার পুরটা আমি ঠান্ডা করে তারপরে এই ভিতরে দিয়ে দেব একটা একটা করে। ভিতরে এমনভাবে দেব আমি যে একেবারে মানে অনেক জোরে মেলা জোরে দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে করে এইভাবে চাপে চাপে দিলেই হয়ে যাবে, সমান করে দিয়ে। এই যে এইভাবে আমি সবগুলোতে সমান সমান করে দেব। এই যে পুরটা বানানো হয়েছে এই পুরটার মধ্যে একদম সব নিরামিষিভাবে বানানো হচ্ছে। এগুলো এরকম সুন্দর করে সব কটাই আমি সমানভাবে দিয়ে দেব। এগুলো কিন্তু শুধু যে ভাত দিয়ে খাওয়া যায় তা না, এগুলো ভাত দিয়েও খাওয়া যায়, গরম ভাতের সাথে সুন্দর লাগে। আবার গরম ভাত ছাড়া কেউ যদি এমনি চপ হিসেবে, যেমন বেগুনি টেগুনি আলুর চপ টপ খাওয়া হয়, ওরকমভাবেও খাওয়া যাবে, দুইভাবেই খাওয়া যায়। এমনি এমনি চপের মতো করেও খাওয়া যায়, আবার ভেজে নিয়ে গরম ভাতের সাথেও খাওয়া যায়। তাই এই নিরামিষিটা এইটা আবার গরম ভাতের সাথেই ভাল লাগে, একটু সরিষার ঝাঁঝ ঝাঁঝ আসে, এই জন্যই গরম ভাতের সাথে ভাল লাগে। আর যেটা হলো এর সাথে আমিষি যদি কেউ অ্যাড করো, এর ওই পুর বানাইয়ে আমিষ দিয়ে চিংড়ি বলো আর মাংসর টুকরো বলো, ওইটা আবার একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে বেসনের সাথে মচমচা করে ওই চপ ভাজে, তারপরে হচ্ছে অমনি যেমন অন্য অন্য চপগুলো খাওয়া হয় ওইগুলোর মতো বেশি ভালো লাগে ভাতের সাথের থেকে। কিন্তু এই নিরামিষি এই যে সরিষার ঝাঁঝ ঝাঁঝ এটা আবার ভাতের সাথে ভালো লাগে। এইটুকু আমি ভাগ করে সব কটাই দিয়ে দিই, একটু অল্প একটু বেশি রয়েছে, যেটা যেটা একটু কম কম আছে ওইটা দিয়ে আমি মিলিয়ে দিয়ে দিই। হয়ে গেল আমার বানানো। এবার হচ্ছে জাস্ট ভেজে নেব গিয়ে, সুন্দর মতন হয়ে গেল। সবগুলো তো সমানভাবে দিয়ে দিলাম, আর একটুও বেশি নেই। চলো এবার ভাজি। এবারে আমি ভাজা করব পুরো সয়াবিন তেল দিয়ে। আমি যে ভিতরের পুরটা করেছিলাম ওইটা করছিলাম সর্ষের তেল দিয়ে, কিন্তু এই ভাজাভুজি এই বেসনে ডুবোয় ডুবোয় যে ভাজবো এটাতে একদম সয়াবিন দিয়ে ভাজবো আর কি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি, ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আবার একটু কমায় দেওয়া লাগবে, কারণ এটা পুড়ে গেলেই পরে তিতো হয়ে যাবে। এই কাঁকরোলটা হলো তাতা কাঁকরোল, মানে একটু বেশি কড়া কাঁকরোল, ওইটা আবার এরকমের এই চপটা ভাল লাগে না। এই চপটা আবার এটা ভাতের সাথে এই সর্ষে দেওয়ার চপটা একটু নরম নরম ভাতের সাথে ভাল লাগে, সর্ষেটা ঝাঁঝ ঝাঁঝ বেরোবে, নরম নরম থাকবে, ওইটাই ভাল লাগে। কারণ এটা মুসমুসেটা হচ্ছে অমনি অমনি ভালো লাগে, ভাতের সাথেটা একটু নরম ভাল লাগে। এই জন্য আমি কর্নফ্লাওয়ারও দিই নেই, চালের গুঁড়োও দিই নেই, শুধু বেসন দিছি। এবার এই যে তুলে নিচ্ছি আমি, কিন্তু একেবারে আমি যে দাঁত দিয়ে কটকট করবে ওই রকমের মশমশা করিনি, আমি করেছি হচ্ছে একটু মশমশা করেছি, মানে একটু নরম ভাব আছে এইটে। এই দেখো কেমন হয়েছে ভাজা। এগুলো সবগুলো এইভাবে আমি
ভেজে নিচ্ছি। যার যতগুলো লাগবে সে ততগুলো সেইভাবে এই একই প্রসেসে বানায় নেবে, যার যেমন ঘরে সদস্য আছে এরকমের। একটা ভারী সুন্দর মুখরোচক হবে। তোমরা যারা বানাওনি তোমরা চেষ্টা করে দেখো এইভাবে বানায় কাঁকরোল। আমি গরম ভাতের সাথে দুটো নিয়ে চলে আইছি, তোমাকে একটু আমি ভাঙে দেখাই যে ভেতরটা দেখো কীরকমের মশলাদার ভাজিটা, আর একটা যে ঝাঁঝ ঝাঁঝ আছে এই সরিষা বাটার, ওই ঝাঁঝ ঝাঁঝের সাথে গরম ভাতের সাথে এরকম করে নিরামিষ হলেও এটা একটা আলাদা রকমের টেস্টি হয়। আর আমিষ যেটা সেটা তো অন্য রকম হবে, নিরামিষটাও ভালো লাগে খেতে। তোমরা খেয়ে দেখবা, সবাই ভালো লাগে। আজকের ব্লগ এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দিদির সাথে থেকো।